হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্রা ইউটিউব চ্যানেল। 2021 সালের পর আবারও এই বছর অর্থাৎ 2024-এ 3 বছর পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তোমাদের সামনে নিয়ে এসছে আরও একটা সুবর্ণ সুযোগ। লাস্ট এনটিপিসি রিক্রুটমেন্ট হয়েছিল 2021 সালে। এবারও কিন্তু রেলের নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল দুটোতেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে গেছে এবং আমি আজকে এই সময় যখন ভিডিওটা করছি তখন কিন্তু ফর্ম ফিল আপও অলরেডি ওপেন হয়ে গেছে। এনটিপিসি যেটা নন টেকনিক্যাল এক্সাম হয়ে থাকে, যেখানে টাইপিস্ট কাম ক্লার্ক, তারপর স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, এই সমস্তগুলোর পোস্ট থাকে, সেটারও কিন্তু নোটিশ বেরিয়েছে, বাট এখনও ডিটেল নোটিফিকেশান কিন্তু আমরা পাইনি। কিন্তু যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে টেকনিক্যাল লাইনে তোমরা দেখবে যে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ যেটা আরআরবি বার করেছে 03/2024, তাতে কিন্তু বলা হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে, প্রচুর সংখ্যায়, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং তার সাথে সাথে ডিপো যে মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট রয়েছে এবং কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ফিল্ডে অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া কিন্তু রিসার্চ ওয়ার্কের জন্য কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল সুপারভাইজারও কিন্তু রিক্রুটমেন্ট হবে। এরকম অনেক অ্যাসপিরেন্ট রয়েছে যারা হয়তো রেলের এক্সাম আগেও দিয়েছো, তো তারা হয়তো প্রসেসটা অনেকটা জানো যে ফর্ম ফিল আপের কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, তাছাড়া পরীক্ষা কী কী ওয়েতে হয়, দুটো স্টেজে কী কী টপিক থেকে বেশি কোশ্চেন আসে। কিন্তু এই 3 বছরে আরও অনেক ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট মানে বিটেক কিন্তু পাস আউট হয়েছে এবং তারাও নিশ্চয়ই এই পরীক্ষাটায় অবশ্যই অ্যাপিয়ার করবে। তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই যে ডিটেল নোটিশটা, এটা কিন্তু প্রায় 74-75 পেজের একটা নোটিফিকেশান বেরিয়েছে, এতটা তোমাদের পক্ষে ডিটেলে পড়া সম্ভব নয়। তাই যারা এবছরে প্রথম আরআরবির এক্সাম দিতে চলেছো বা জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামে বসতে চলেছো, তাদেরকে কি কি অবশ্যই খেয়াল রাখতে হবে ফর্ম ফিল আপ করার আগে, কোনগুলো তোমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার, সেই পয়েন্টগুলোকে আমি একটু তোমাদের সামনে আজকে হাইলাইট করে দেবো। তো চলো দেখে নেওয়া যাক এই নোটিফিকেশানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত ফর্ম ফিল আপ করার আগে। তো প্রথম কথা, তোমরা এখানে পোস্টগুলো তো দেখতেই পাচ্ছ যে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, যেগুলো বললাম যে ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট রয়েছে, এবং কেমিক্যাল আর মেটালার্জিক্যাল এই দুটো ফিল্ডে যেমন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, সেরকম রিসার্চ ওয়ার্কের জন্য কিন্তু সুপারভাইজারও রিক্রুটমেন্ট করা হবে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ ফর্ম ফিল আপ তোমরা শুরু করতে পারবে 30/7/2024 অর্থাৎ জুলাই মাসের 30 তারিখ থেকে, এবং কতদিন পারবে তোমরা না, তোমরা পারবে হচ্ছে আপ টু 30/8/2024 অবধি, বা 29/8 রাত্রি 12টায় শেষ হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে একদম শুরুর দিকেই করতে হবে না, কয়েকদিন ভালো করে একটু জেনে বুঝে নাও কি কি লাগবে না লাগবে, পরীক্ষার সিলেবাস কি আছে, কতগুলো কোশ্চেন হবে, কি ফর্মে পরীক্ষা হবে, সেইগুলো একটু ভালো করে জেনে নাও। তারপরে মাঝামাঝি সময় অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে অগাস্টের তোমরা কিন্তু অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করে ফেলবে। বেশি শেষের দিকে কিন্তু যেও না, কারণ তাতে সার্ভারে প্রচুর পরিমাণে লোড পড়াতে তোমাদের কিন্তু একটুখানি গন্ডগোল হতে পারে আর কি ফর্ম ফিল আপ করার সময়। তাই সেই জন্য বলবো যে 15 আগস্টের আশেপাশে, ঠিক আছে, আমাদের স্বাধীনতা দিবসের আগে পরে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও। এবং তারপরে যেটা বলেছে যে 29 তারিখে শেষ হয়ে যাওয়ার পর 30 তারিখ থেকে 8 তারিখ অবধি আরও 1 সপ্তাহ তোমাদেরকে টাইম দেওয়া হবে যদি তোমাদের কিছু মডিফিকেশানের দরকার হয়। বাট সেগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি যে কোন পার্টটা তোমরা কিন্তু একবার এন্ট্রি করলে ডেটা আর মডিফাই করতে পারবে না, কোন কোন পার্ট করতে পারবে, এবং তার জন্য কিন্তু এক্সট্রা ফিজও তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা চলে আসি, যে কেন তোমাদেরকে বলছিলাম যে এই বছরে তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। তার কারণ হচ্ছে যে যেহেতু কোভিড প্যান্ডেমিকের জন্য তোমরা জানো যে 3 বছর আমাদের সব কিছুই প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল, তাই জন্য রেলওয়ে এবার ডিসাইড করেছে যে নর্মাল যে এজ লিমিটটা থাকে যে 18 থেকে 33 বছর, সেটাকে আরও 3 বছর এক্সটেন্ড করা হবে। অর্থাৎ শুধুমাত্র এই বছরের জন্য এই রিক্রুটমেন্ট নোটিশে তোমরা 3 বছর করে এক্সটেনশান পাচ্ছ সবাই, ঠিক আছে। 18 থেকে 36 বছর হচ্ছে এজ লিমিট। আর এখানে এই জুনিয়র ইঞ্জিনিয়ার এবং বাকি এই যে সুপারিনটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট পদে যাদেরকে নেওয়া হচ্ছে, তারা লেভেল 6-এর আওতায় আসছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক পে তোমাদের 35,400 রয়েছে। আর যেটা তোমরা রিসার্চ ওয়ার্কের জন্য যে সমস্ত সুপারভাইজারকে নেওয়া হচ্ছে কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল, তাদের ক্ষেত্রে লেভেল 7-এ আসছে, এদের 44,990 এই পে স্কেল তোমরা পাচ্ছ। আর যদি সবথেকে যেটা তোমাদের ইন্সপিরেশনের ব্যাপার, সেটা হচ্ছে যে নাম্বার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে। তো নিয়ার অ্যাবাউট 8,000-এর কাছে ভ্যাকেন্সি আছে, একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, তাই অবশ্যই তোমরা সিরিয়াসলি কিন্তু প্রিপারেশান নাও। দেখো এখানেও কিন্তু স্টার মার্ক দিয়ে তোমাদেরকে বলা আছে যে কোভিড প্যান্ডেমিকের জন্য কিন্তু 3 ইয়ার্স তোমাকে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, তো অবশ্যই সেটা ওয়ান টাইম মেজারমেন্টে দেওয়া হবে।
আচ্ছা, তারপরে চলে আসি কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের কথা, যেগুলো জেনারেল ইনস্ট্রাকশন থাকে যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য বা অনলাইন ফর্ম ফিল আপের জন্য, সেগুলো তো এখানে অবশ্যই রয়েছে। তার সাথে সাথে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট একটুখানি অ্যাপ্লাই করে দিই, বলে দিই আর কি। যেমন এখানে বলছে যে যারা তোমরা এখনও ডিপ্লোমা বা বিটেক করছো কিন্তু ফাইনাল ইয়ারে রয়েছে, অর্থাৎ ফাইনাল রেজাল্ট এখনও বেরোয়নি, তোমরা হাতে পাওনি বাট পরীক্ষা দিয়ে দিয়েছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা খুব ভালো খবর। আচ্ছা, নেক্সট বলছে যে এই যে অ্যাপ্লিকেশান তো শুধুমাত্র অনলাইন মোডেই হবে। ঠিক আছে, অনলাইন মোডেই হবে। এবং এরপরে তোমাদেরকে দেখিয়েছে যে আরআরবি যে সিলেক্ট করতে হবে, তোমরা যে আরআরবি সিলেক্ট করবে সেটা কিন্তু তোমরা একবারই করতে পারবে ফাইনাল। এমন কিন্তু নয় যে প্রথমে এক আরআরবিতে করলাম তারপর চেঞ্জ করে অন্য আরআরবিতে যেতে পারবো, এটা কিন্তু মডিফাই হবে না। এবং তোমরা যে আরআরবির আন্ডারে করতে চাইছো জব, তোমরা আর কি সেই আরআরবির আন্ডারে গিয়ে তবেই এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে, আরআরবি কিন্তু চেঞ্জ করা যাবে না। নেক্সট হচ্ছে যে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেই ক্ষেত্রে আমরা দেখব যে ডিপ্লোমা এবং বিটেক। স্বাভাবিকভাবেই যে ফিল্ডে রিক্রুটমেন্ট হচ্ছে সেই ফিল্ডেই কিন্তু তোমার ডিপ্লোমা বা বিটেকটা এরা এক্সপেক্ট করছে। এরপরে গিয়ে আরও ডিটেলসে সেটা দেওয়া আছে যে কোন পোস্টের জন্য কি চাইছে। বাকি দেখো, এজের কথা তো আগেই বলেছি, এই যে বাকি কাস্ট ফাস্ট যা কিছু রয়েছে বা মাইনরিটি যারা রয়েছে তাদের রিলেটেড সেই সমস্ত কিছু যা ডকুমেন্টস আর কি, সেই সমস্ত কিছু স্ক্যান আপলোড কপি তোমাদেরকে এখানে দিতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। তোমাদের নিজেদের ফটো, এবং ফটো বলেছে 12 থেকে 15টা তোমরা একই ফটো কিন্তু রেডি রাখবে আর কি, যে এই রিক্রুটমেন্টের আরও যে ফার্দার প্রসেসগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তোমাদের একই ফটো দিতে হবে। তার সাথে সাথে সিগনেচার, রাইট, সেগুলোকেও স্ক্যান করে আপলোড করতে হয়, তোমরা জানো। আর মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সেই অর্থে কিছু বলা নেই, তবে এই যে সিবিটি স্টেজ 1 স্টেজ 2 হয়ে যাওয়ার পর তোমার যখন মেডিকেল এক্সামিনেশন হবে বা ভেরিফিকেশান হবে, সেই সময় কিন্তু তোমাকে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডটাও অবশ্যই উত্তীর্ণ হতে হবে, তবেই তুমি কিন্তু ফাইনালি জব পেতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে এজের কথা তো আগেই বলেছি, 18 থেকে 36 বছর। পে স্কেলের কথাও আগে তোমাদের টেবিলে দেখিয়ে দিয়েছি। নেক্সট বলেছে যে স্টেজেস অফ এক্সামের স্টেজ মেনলি আমাদের এখানে দুটো আছে, একে আমরা সিবিটি বলি শর্টে, কম্পিউটার বেসড টেস্ট। এটা একটা সিবিটি 1 হবে আর একটা সিবিটি 2 হবে। আচ্ছা, সিবিটি 1-এ কী কোশ্চেন থাকবে, সিবিটি 2-এ কী কোশ্চেন থাকবে সেগুলো পরে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশান করবে সেখানে তোমাদের অবশ্যই একটা মোবাইল নাম্বার এবং ভ্যালিড একটা ইমেল আইডি থাকতে হবে। তোমার ফার্দার যে তোমার কাছে নোটিফিকেশান আসবে সেগুলো মেসেজের থ্রু বা ইমেলের থ্রুই আসবে। এবং আরআরবি বলেছে যে এরকম কোনো রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে না, যে হঠাৎ করে তোমার মনে হলো মাঝ রাস্তায় গিয়ে আমি মোবাইল নাম্বারটা বা ইমেল আইডিটা চেঞ্জ করব, তাহলে সেটা কিন্তু করা যাবে না। এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আগে থেকে জেনে নিয়ে তবে ফর্ম ফিল আপ করতে বসো। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানে তোমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে স্বাভাবিক আরআরবির মধ্যে, তার আন্ডারে তোমরা কোন আরআরবিতে করছো সেখানে গিয়ে বাকি ডিটেলসগুলো দিতে পারবে। তো যারা ধরো আরআরবিতে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছো তাদের এবছর আর নতুন করে করার দরকার নেই, তারা শুধু যে আরআরবিতে অ্যাপ্লাই করতে চাইছো সেখানে গিয়ে বাকি ডিটেলসগুলো দিলেই হবে। কিন্তু দেখো, এরপরে আবার বলা আছে যে তোমার অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন করার ডেট তুমি 29শে অগাস্ট অবধি পাচ্ছ। তারপরে যে এক সপ্তাহ তোমাকে উইন্ডো দেওয়া হয়েছে যে 30/8 থেকে 8/9 অবধি, এই সময়টায় তোমরা কিন্তু চাইলে অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় যে ডিটেলস দিয়েছো সেইটা কিন্তু চেঞ্জ করতে পারবে না। আমি বারবার বলছি, ইনিশিয়াল যে ডিটেলসটা দিয়ে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছো বা তোমার করা আছে সেইটা চেঞ্জ করা যাবে না, কিন্তু তারপরে ফার্দার যে ডিটেলসগুলো তোমার থেকে চাইছে, যেমন ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার সিগনেচার বলো, ফটো বলো, সিগনেচার, তোমার ফটো বলো, বাকি আদার যে তোমার ডিটেলসগুলো, অ্যাড্রেস ফ্যাড্রেস, সেই সমস্ত কিছু, সেইগুলোকে চাইলে তোমরা মডিফাই করতে পারবে এই 7 দিনের মধ্যে। বাট ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে এক্সট্রা আরও 250 রুপিস করে পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। কারণ আরআরবি তোমরা জানো যে কয়েক বছর ধরে এরম একটা সিস্টেম করেছে যে প্রথমে তোমরা ফর্ম ফিল আপের জন্য যে টাকাটা দিচ্ছ তার মধ্যে থেকে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট কিন্তু আবার রিফান্ড হয়ে আসবে তোমরা প্রথম স্টেজের যে এক্সামটা সেটা দেওয়ার পর। ঠিক আছে, কিন্তু তুমি যদি মডিফাই করতে চাও এই শেষ 7 দিনের যে আরও এক্সট্রা উইন্ডো দিচ্ছে সেখানে, তাহলে সেই জায়গায় কিন্তু তোমাকে আরও 250 টাকা করে নন রিফান্ডেবল একটা ফি পেমেন্ট করতে হবে। কিন্তু একদম প্রথমে যে ডিটেলস দিচ্ছ সেটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও।
তাই যখন ফর্ম ফিল আপ করবে ঠান্ডা মাথায় সিরিয়াসলি ডেটা ইনপুট করবে। আচ্ছা, নেক্সট এখানে আরও যা যা ইনফরমেশান তোমাদের ওই পরীক্ষা দেওয়ার সময় থাকে, যে পরীক্ষার হলে কী কী অ্যালাও না, সেগুলো তোমরা মানে জানো যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ঘড়ি এগুলো অ্যালাও নয়। তো সেসব কিছু এই পরীক্ষার ক্ষেত্রেও ট্রু, এবং এখানে পুরোটাই অনলাইন বেসড এক্সাম হবে, অর্থাৎ তোমরা কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দেবে। আচ্ছা, নেক্সট কিছু দেখো জেনারেল ইনস্ট্রাকশান আছে। এই জেনারেল ইনস্ট্রাকশানগুলো কিছুই না, তোমাদের যে ধরো নিজেদের ডিটেলস, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, এই সমস্ত কিছু যাতে তুমি ঠিকঠাক দাও আর কি, এবং পরে যদি ফার্দার তুমি জব পেয়ে যাও তাহলে তোমার কাছে রেলওয়ে যে ভেরিফিকেশান হবে বা তোমার কাছে যে কল লেটার আসবে অফিসিয়ালি বাই পোস্ট, সেইগুলো যেন ঠিকঠাক আসে, সেই জন্য বলা হচ্ছে তোমাকে সব ডিটেলস ঠিকঠাক দেখে শুনে দিতে, স্পেলিং মিস্টেক না করতে, এই সমস্ত কিছু। আর কি না, আর এখানে বলা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমাদের যে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এইগুলো কিন্তু তোমাদের যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেটে যা ছিল বা হাই স্কুল এক্সামিনেশন সার্টিফিকেটে যা ছিল তার সাথে কিন্তু সেম হতে হবে, অর্থাৎ তার ইকুইভ্যালেন্ট, তার রেসপেক্টে তোমাকে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে হবে। আচ্ছা, এখানে এজের কথা এলো বলে একটু বলে দিই। ডেট অফ বার্থ বলা হয়েছে যে 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025-এ তোমাদের উইদিন 36 ইয়ার্স হতে হবে, মানে 18 to 36 ইয়ার্সের মধ্যে হতে হবে। সেটা তোমরা মাপবে হচ্ছে যে 1 জানুয়ারি 2025-এর রেসপেক্টে। চলো, আর তেমন কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে নেই, বাকি জেনারেল ইনফরমেশান যা রয়েছে সেগুলো তোমরা ফর্ম ফিল আপ করার সময় স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। আচ্ছা, নেক্সট চলে আসছে যে কি ধরো ফেসিলিটি পাওয়ার কথা বলা আছে, সেই সমস্ত কিছু তোমরা তো যারা মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো তারা হয়তো পরীক্ষার দিন যে ট্রেনের টিকিট সেগুলো তোমাদের লাগবে না, তোমরা ফ্রিতে ট্রাভেল করতে পারবে। আচ্ছা, তার সাথে সাথে যেটা বলেছে যে আরআরবি যদি চায় তাহলে এই যে রিক্রুটমেন্ট প্রসেস তার মাঝে কোনো সময় যদি তার মনে হয় যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন বা কিছু ডেটা চেঞ্জ করার প্রয়োজন পড়েছে, তাহলে কিন্তু সেটা আরআরবির পুরোপুরি ক্ষমতা রয়েছে যে সে চাইলে সেটা চেঞ্জ করতে পারে, এটাও তোমাদেরকে জানিয়ে রেখেছে। আচ্ছা, নেক্সট চলে আসো ভ্যাকেন্সির কথায়। চলো, ভ্যাকেন্সিতে কি দেখছি আমরা না, ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমার এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে। ভ্যাকেন্সি তো তোমাদের বলেই দিয়েছি যে নিয়ার অ্যাবাউট প্রায় 8000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু তোমাদের একটু ফর্ম ফিল আপ করার সময় লাগবে, কারণ রেলের সমস্ত পোস্টেই এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা থাকে। তাই এখানে A3, B1, B2 আর C1 এইভাবে দেওয়া আছে শর্টে। আমি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা নোটিফিকেশানেও দেখে নিও। তোমাদের মেনলি হচ্ছে ভিশনের, ঠিক আছে, ডিস্টেন্স ভিশন, চোখের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য কোথাও 6/9, কোথাও 6/12, কোথাও 6/18, উইথ অর উইদাউট গ্লাসেস, এইগুলো কিন্তু রয়েছে। তো তোমাদের যাদের চশমা রয়েছে বা ধরো কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, এইগুলোতে কোনো তোমাদের প্রবলেম রয়েছে, তারা অবশ্যই সেটা মেডিকেল টেস্ট করিয়ে নিও বা ডাক্তারের মতামত নিয়ে নিও, কারণ সেই সার্টিফিকেটটা, সেই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টের কোনো একটা স্টেজে প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। এবং তাছাড়াও যখন মেডিকেল মানে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড ভেরিফিকেশান হবে CBT 1 এবং CBT 2 হয়ে যাওয়ার পর, তখন যদি এর সাথে ম্যাচ না করে, মানে আজকে হয়তো তোমার ম্যাচ করছে না বাট তুমি ফর্ম ফিল আপ করে দিলে, তাহলে সেই সময় কিন্তু তুমি এলিমিনেট হয়ে যাবে। সেই জন্য এই মেডিকেল স্ট্যান্ডার্ডটাও ভালো করে তোমরা দেখে তারপরে ফর্ম ফিল আপ করতে বসো। আচ্ছা, নেক্সট বলছে দেখো ন্যাশনালিটি, তা স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান যারা তারা তো আছেই, তার সাথে সিটিজেন অফ নেপাল, ভুটান এবং টিবেটিয়ান রিফিউজি, সেই সম্বন্ধে কিছু এখানে রয়েছে, বা আদার কিছু দেশের নাম রয়েছে যে তারা হয়তো ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, কিন্তু বাইরের দেশে রয়েছে, তারাও এই পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এজ লিমিট আবারও এখানে দিয়েছে, দেখো নর্মাল 18 থেকে 33 বছর এটা থাকে, শুধুমাত্র এই বছরের জন্য, এই বছরের এই রিক্রুটমেন্ট নোটিশে বলা হচ্ছে যে 3 বছর এক্সটেন্ড করা হয়েছে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। এবং এই যে 18 থেকে 36 বছর, সেটা দেখো জেনারেলদের জন্য কোন ডেট থেকে কাউন্ট করছি, ওবিসিদের জন্য, SC ST এটাও আলাদা করে দেওয়া আছে। আর লোয়ার লিমিটের ক্ষেত্রে 1/1/2007 দিয়েছে, মানে 1 জানুয়ারি 2007, এবং আপার লিমিটের ক্ষেত্রে দেওয়া আছে যে 86, 84 এবং 89, তার আগে নয়, ঠিক আছে, এর মাঝে। আচ্ছা,
নেক্সট বলছে যে দেখো এখানে আবার এক্সট্রা করে এজ রিল্যাক্সেশন যেটা সেইটা দেওয়া আছে, যে এসসি এসটির জন্য তোমরা আরও 5 বছরের পাচ্ছ, তারপরে ওবিসিদের জন্য তোমরা আরও 3 বছর পাচ্ছ, ঠিক আছে। এরকম এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, প্রত্যেকটা ফিমেল ক্যান্ডিডেট বলো, তাদের জন্য আলাদা আলাদা যতটা রিল্যাক্সেশন রয়েছে, তার মানে 36 ইয়ার্সের পরে, বিয়ন্ড 36 ইয়ার্স আরও যেটা রিল্যাক্সেশন রয়েছে সেটার কথাও কিন্তু এখানে ডিটেলসে বলে দিয়েছে রেল। আচ্ছা, তাছাড়া আর কি কি আমরা দেখব না, এরপরে যদি আমরা চলে আসি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে অবশ্যই টেকনিক্যাল হতে হবে, টেকনিক্যাল এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, এবং যেখানে ডিপ্লোমা বা বিটেক দুটোই নেওয়া হচ্ছে। আচ্ছা, এক্সামিনেশন ফি যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের সবার 500 রুপিস করে লাগছে ফর্ম ফিল আপের সময়, কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্ট ডিটেলস সেটা কিন্তু দিতে হবে, কারণ তোমরা সিবিটি 1 অর্থাৎ প্রথম স্টেজের যে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে এই 500 টাকার মধ্যে থেকে 400 টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। এবং আদার যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা যারা রয়েছে তাদের জন্য এই ফিসটা হচ্ছে 250 টাকা। তারা কিন্তু স্টেজ 1 পরীক্ষার পরে এই পুরো 250 টাকাটাই অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। এই যেখানে দেওয়া আছে যে ফার্স্ট স্টেজ অফ সিবিটি, অর্থাৎ ফার্স্ট স্টেজ যারা মানে বসবে আর কি, যারা অ্যাটেন্ড করবে তারাই কিন্তু এই রিফান্ডটা পেয়ে যাবে। আচ্ছা, ফিস তোমাদেরকে অবশ্যই অনলাইন মোডেই পেমেন্ট করতে হবে, অফলাইন মোডে ফিস পেমেন্ট করার কোনো গল্প নেই এখানে। আচ্ছা, এরপরে আর কি আছে দেখে নিই। এরপরে দেখো রিফান্ডের কথা আমি বলেই দিলাম, ঠিক আছে। এখানে আবার ডিটেলসে বলেছে যে কিভাবে তোমার রিফান্ডটা হবে। তো স্বাভাবিকভাবেই বলছে এটা তোমার রেসপন্সিবিলিটি যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তুমি ঠিকঠাক এন্টার করেছো। সেখানে যদি তোমার ইনকমপ্লিট থাকে বা কিছু ভুল থাকে তাহলে সেটা আরআরবির কোনো রেসপন্সিবিলিটি নয়, তাই সেটাও ঠিকঠাক করে দিও অবশ্যই, কারণ তোমরা রিফান্ডটা কিন্তু পাবে। আচ্ছা, নেক্সট যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এতক্ষণে এসছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কি কি স্টেজে পরীক্ষা হবে এবং কোথায় কি থেকে কোশ্চেন থাকবে। তাহলে দেখো এখানে 4টে স্টেজকে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রথম সিবিটি, একটা হচ্ছে সেকেন্ড স্টেজ সিবিটি, তারপরে আছে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে আছে মেডিকেল এক্সামিনেশান। এই 4টে ধাপে কিন্তু পরীক্ষাটা হবে। তাহলে প্রথম আমরা চলে আসি সিবিটি 1-এর কথায়। তাহলে ফার্স্ট স্টেজে আমরা দেখছি কি না, আমাদের 90 মিনিটস টাইম থাকবে, 1.5 ঘন্টা, নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টা, ঠিক আছে। যারা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস আছে তাদের জন্য আরও এক্সট্রা টাইম 30 মিনিটস থাকছে, টোটাল 120 মিনিট, ঠিক আছে। তা আমরা জেনারেল নিয়েই কথা বলি যে আমাদের 100টা কোশ্চেন 90 মিনিট টাইম দেওয়া থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে সেকেন্ড স্টেজে, আচ্ছা প্রথম স্টেজের কথা বলে নিই, তারপর সেকেন্ড স্টেজে যাচ্ছি। চলো, এই 100টা কোশ্চেনের মধ্যে আমাদের সিলেবাস কি, ঠিক আছে। 100টা কোশ্চেনের মধ্যে আমাদের 4টে টপিক ডিস্টিংক্ট করে এখানে দেওয়া আছে। একটা হচ্ছে প্রথম ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স মানে হচ্ছে আপ টু ক্লাস 10 অবধি আমাদের যে বেসিক ম্যাথামেটিক্স ছিল, ম্যাক্সিমাম অ্যারিথমেটিক ছিল, তার সাথে সাথে অ্যালজাবরা ছিল, এবং তার সাথে সাথে কিছু আর কি ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স হয়, মানে ম্যাথামেটিক্যাল জিআই বা অ্যারিথমেটিক্যাল জিআই, সেরকম ধরনের কিছু কোশ্চেন, যেমন ধরো এই যে ক্লক ক্যালেন্ডার বা নাম্বার সিস্টেম, ঠিক আছে। এবং যা আমরা স্কুলে শিখেছি আপ টু 10 অবধি, ঠিক আছে, ডেসিমেল, ফ্র্যাকশন, নাম্বার সিস্টেম, বাকি সমস্ত অ্যারিথমেটিকের যত চ্যাপ্টার থাকে, এবং তার সাথে সাথে কিছু বেসিক ট্রিকোনোমেট্রি, কিছু বেসিক জিওমেট্রি, বেসিক কোঅর্ডিনেট, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এই সমস্তগুলো হচ্ছে ম্যাথসের সিলেবাস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি যে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। এটাও এখন তোমরা পাবে যে ম্যাক্সিমাম পরীক্ষাতেই কিন্তু এইটা একটা পার্ট থাকে। তো সেখানে যে সমস্ত কিছু থাকে আর কি, মানে অ্যানালজি বলো, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা সাফিসিয়েন্সি, ঠিক আছে, অ্যানালিটিক্যাল রিজনিং, ডিরেকশন, স্টেটমেন্ট, অ্যানালজি, এই সমস্তগুলো নিয়ে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। তারপরে আসছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমাদের যেটা জেনারেল স্টাডি আর কি, অর্থাৎ আমাদের যে ধরো সাবজেক্ট ওয়াইজ যদি বলি যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটিক্স, মানে ইন্ডিয়ান পলিটি, সরি পলিটিক্স নয়, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই সমস্ত জিনিস, বা আমাদের রিসেন্টলি যে সমস্ত এনভায়রনমেন্টাল ইস্যুস হচ্ছে বা ক্লাইমেটিক যা কিছু ইস্যুস হচ্ছে, বা ইন্ডিয়ার যে কালচারাল একটা এত মানে স্ট্রং একটা হিস্ট্রি রয়েছে, সেই সমস্ত কিছু। তারপরে ধরো এই যে এখন অলিম্পিক হচ্ছে, তাহলে স্পোর্টস রিলেটেড
ওয়ার্ল্ড রিলেটেডও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে এরকম আসতে পারে, ঠিক আছে। এছাড়া জেনারেল সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এই যে আমাদের ইন্ডিয়া স্পেস সেক্টরে এত ডেভেলপমেন্ট হচ্ছে এই সমস্ত কিছু চলে আসছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, এবং এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটাও ইনক্লুডেড। অর্থাৎ জেনারেল তোমরা জিকে হিসেবে যেরকম কিছু ইনফরমেশান জানো তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও ইনক্লুড করা হচ্ছে। এবং লাস্ট যেটা আসে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্সের মধ্যেও তোমাকে বলা আছে যে সিবিএসসি স্ট্যান্ডার্ডে আপ টু ক্লাস 10 অবধি সিলেবাসে যা আছে, ক্লাস 10 সিবিএসসি বোর্ডের সিলেবাসে যা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেখান থেকে সায়েন্সের কোশ্চেন হবে। মার্কসের ডিস্ট্রিবিউশনটা যদি তোমরা একটু দেখো তাহলে দেখবে যে ম্যাথামেটিক্সে তোমাদের আছে 30 মার্কস, কারণ এখানে এক একটা কোশ্চেন 1 মার্কস করে, তাহলে ম্যাথামেটিক্স তোমরা 30 পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ে তোমরা 25টা পাচ্ছ 25, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ এই যে জেনারেল নলেজের কথা বললাম বা কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে কিন্তু থাকছে মাত্র 15টা, আর জেনারেল সায়েন্স থেকে কিন্তু আবার থাকছে 30টা। তাহলে এখান থেকে তোমরা বুঝে যাও যে কাকে বেশি টার্গেট করতে হবে, যে ম্যাথ আর সায়েন্স, এখানে কিন্তু তোমার 100টার মধ্যে 60টা কোশ্চেন চলে আসছে, ঠিক আছে। এবং ম্যাথসটা অবশ্যই এখানে স্কোরিং। নেক্সট যদি বলো জেনারেল ইন্টেলিজেন্স, সেটাও স্কোরিং, এখানেও কিন্তু 25টা তোমরা পাচ্ছ, আর নর্মাল জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু রয়েছে মাত্র 15টা। এখানে তোমরা খেয়াল করলে দেখবে এই যে স্টেজ 1-এর পরীক্ষাটা হচ্ছে, যদিও এই গোটা রিক্রুটমেন্টটা টেকনিক্যাল, তাও এই স্টেজ 1 পরীক্ষাটা কিন্তু পুরোটাই নন টেকনিক্যাল হয়ে থাকে, ঠিক আছে। স্টেজ 2-তে কিন্তু আবার তোমরা এই নন টেকনিক্যাল পার্ট অলমোস্ট কিছুই পাবে না, সেখানে পুরোটাই টেকনিক্যাল হয়ে যাবে। তো চলো, এই ছিল হচ্ছে প্রথম স্টেজে CBT 1-এর কথা। আচ্ছা, মিনিমাম পার্সেন্টেজ মার্কস ফর এলিজিবিলিটি ইন ভেরিয়াস ক্যাটাগরিজ, ঠিক আছে। এইটা কিন্তু রেলের বলা আছে যে মিনিমাম কোয়ালিফাই করার জন্য জেনারেলদের জন্য কিন্তু 40% পেতে হবে, বাকি এসসি এসটি ওবিসি এদের জন্য আরেকটু কমে যাচ্ছে। ওবিসি আর এসসির জন্য দিয়েছে 30%, এসটির জন্য দিয়েছে 25%। তবে এটা মনে রাখো, এটা কিন্তু কোয়ালিফাইং মার্কস, এটা কিন্তু কাট অফের কথা বলেনি। তোমাকে অ্যাটলিস্ট এই নাম্বারটা স্কোর করতে হবে, তবে তুমি কোয়ালিফাই করছো, ঠিক আছে, নেক্সট স্টেজের জন্য। আচ্ছা, তারপরে চলে আসছে দেখো সেকেন্ড স্টেজ অফ সিবিটি। সেকেন্ড স্টেজে কিন্তু নাম্বার অফ কোশ্চেন বেড়ে যাচ্ছে, 150টা কোশ্চেন হয়ে যাচ্ছে 120 মিনিটে। আগের বার ছিল 90 মিনিটে 100টা কোশ্চেন, এবারে কিন্তু 2 ঘন্টায় বা 120 মিনিটে তোমাদের 150টা কোশ্চেন থাকছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সিলেবাস কি আছে দেখো, এখানে সিলেবাসের মধ্যে তোমাদের বলছে যে এই যে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান, তারপরে এনভায়রনমেন্ট রিলেটেড, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু কোশ্চেন আসবে, পলিউশন, সেই সমস্ত কিছু থেকে, ঠিক আছে। এখানেও একটা জেনারেল অ্যাওয়ারনেস পার্ট দেওয়া হয়েছে। এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে এর আগে স্টেজ 1-এ ঠিক যেরকম জেনারেল অ্যাওয়ারনেস ছিল 15টা কোশ্চেন, এখানেও কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস ঠিক সেই একই সিলেবাস রয়েছে এবং 15টা কোশ্চেনই কিন্তু থাকবে। ফিজিক্স, কেমিস্ট্রি একই জিনিস, আগের বার যা ছিল তাই থাকবে, তবে অবভিয়াসলি সিবিটি 1-এর থেকে সিবিটি 2 যেটা হবে তার কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা আর একটু বেটার হবে, তাই তো, লেভেলটা আর একটু ভালো হবে, সেটা তোমাদের আলাদা করে বলার কিছু নেই, তোমরা বুঝতেই পারছো আশা করি। নেক্সট হচ্ছে যে বেসিক্স অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান, এইখান থেকে কিন্তু একটা পার্ট তোমাদের রয়েছে, অর্থাৎ কম্পিউটারের কী কী পার্টস হয়, তার ইনপুট আউটপুট, তার যে ডিভাইস হয়, তার যে অপারেটিং সিস্টেম হয়, ঠিক আছে, এই রকম যে জিনিসপত্রগুলো রয়েছে, বা ইন্টারনেট বলো, ওয়েবসাইট বলো, ইমেল বলো, সেই সমস্ত ওয়েব ব্রাউজার বলো, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। তো এইটা একটা পার্ট রয়েছে। তাহলে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস দেখলাম, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি দেখলাম। এখানে তোমরা একসাথে দেখেও নিতে পারো যে জেনারেল অ্যাওয়ারনেসে 15টা কোশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রিতে 15টা কোশ্চেন, ঠিক স্টেজ 1-এ যেরকম ছিল। আর এই কম্পিউটার অ্যান্ড বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান, আর একটা রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, এই দুটো পার্ট থেকে তোমরা মাত্র 10টা করে কোশ্চেন পাবে, ঠিক আছে। তো এইখানে দেখো তোমাদের 50টা কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, এই 4টে পার্ট থেকে। জেনারেল অ্যাওয়ারনেস 15, ফিজিক্স কেমিস্ট্রি 15, কম্পিউটার থেকে 10টা, আর এনভায়রনমেন্ট পলিউশন থেকে 10টা, এই হলো 50টা। তা টোটাল 150টা কোশ্চেনের মধ্যে বাকি যে 100টা কোশ্চেন আছে সেইটা কিন্তু রয়েছে পুরোপুরি টেকনিক্যাল, ঠিক আছে। তো সেইটা কিন্তু টেকনিক্যাল এবিলিটি বলা আছে, সেখান থেকে কোশ্চেন হবে। তো এই যে টেকনিক্যালের 100টা কোশ্চেন রয়েছে, এটা কিন্তু তোমরা কনসার্ন যেখানে এক্সাম দিচ্ছ, মানে জুনিয়র ইঞ্জিনিয়ার হলে একরকম, তোমরা যদি মেটালার্জি দাও একরকম, যদি কেমিক্যাল দাও একরকম, তাহলে তাদের পার্সপেক্টিভ থেকে কিন্তু আলাদা আলাদা এখানে কোশ্চেন হবে।
এবং তার থেকেই কিন্তু মেন মানে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন থাকছে, ঠিক আছে, 2/3 স্টেজ 2 এর। আর স্টেজ 2তেও স্টেজ 1-এর মতোই একইভাবে কিন্তু কোয়ালিফিকেশান মার্কস রয়েছে। জেনারেলদের জন্য 40% আর বাকিদের জন্য 30% বা এসটিদের জন্য 25% রয়েছে, ঠিক আছে। আরেকটা কথা এখানে বলা আছে যে ভার্চুয়াল ক্যালকুলেটর উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য কম্পিউটার মনিটর ডিউরিং সেকেন্ড স্টেজ অফ সিবিটি। অর্থাৎ তোমাদের এমন কিছু টেকনিক্যাল কোশ্চেনের ক্যালকুলেশান আসবে বা এমন কিছু ম্যাথসের ক্যালকুলেশান, জিআইয়ের ক্যালকুলেশান আসতে পারে যেটা তোমরা মুখে মুখে করতে পারছো না নিজেরা, তার জন্য তোমাদের ক্যালকুলেটরের হেল্প হলে ভালো হয়। সেই জন্য কি হচ্ছে না, তোমাদেরকে অন স্ক্রিন যে ক্যালকুলেটর হয় অর্থাৎ ভার্চুয়াল ক্যালকুলেটর, সেটা কিন্তু স্ক্রিনের মধ্যে তোমাদের অ্যাভেলেবেল থাকবে। প্রথম স্টেজে নয়, সেকেন্ড স্টেজের এক্সামে কিন্তু এই সুবিধাটা তোমরা পাচ্ছ। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এখানে যে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিটেকের কথা আমি বলছিলাম, ব্যাচেলার ডিগ্রি বিই বিটেক, সেইটা তোমাদের এখানে যে যে ফিল্ড রয়েছে সেইখানে তোমরা কিন্তু এইটা বুঝতে পারবে যে মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং যারা যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে আমাদের মানে এই রিলেটেড এখানে যা পোস্ট রয়েছে সেখানে তোমরা এই ফিল্ডে যত রিক্রুটমেন্ট তোমরা যারা যারা ডিগ্রি বা ডিপ্লোমা করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল। তেমনি ইলেকট্রিক্যাল বা অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স বা অ্যালাইড ইঞ্জিনিয়ারিং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে যে তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়ে থাকলে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও যেটা এখানে কেমিক্যাল আর মেটালার্জিক্যাল সুপারভাইজার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি মাস্ট বলেছে, ডিপ্লোমা হলে হবে না। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কোনো একটা ইনস্টিটিউশন থেকে ডিগ্রি থাকতে হবে। আর ঠিক তেমনভাবে এখানে আরেকটা পোস্টের জন্য বলেছে যে বিএসসি বা কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, এরপরে আর কি কি আমাদের দেখার, মোটামুটি যা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমরা সব দেখে নিয়েছি। আর হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করা হবে, মানে কিভাবে তোমাদের করতে হবে, কি কি মাথায় রাখতে হবে আমি আগেই বলে আসছি। তো এখানেও সেই কথাগুলোই ডিটেলসে বলা আছে। প্রথমে সেই অ্যাকাউন্ট তৈরি করার কথা, যেখানে ফোন নাম্বার বা ইমেল আইডি ঠিকঠাক দেখে শুনে দেবে। তারপরে তোমাদের আদার ডিটেলস, এবং এই যে বলছিলাম যে 12 কপিজ অফ সেম ফটোগ্রাফ তোমরা কিন্তু রেখে দেবে, যে ফটো এখানে আপলোড করছো সেই সেম যেন হয়, যাতে ফার্দার এর পরে রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের কাজে লাগলে পরে কিন্তু ওই ছবি কিন্তু তোমাদের দিতে হবে। তাছাড়া দেখো এখানে বলে দিয়েছে যে 30 কেবি থেকে 70 কেবি এর মধ্যে তোমাদেরকে সিগনেচার আর যে ইমেজটা সেটা সাইজ এর মধ্যে হতে হবে। আর যারা SC/SC সার্টিফিকেট বা অন্যান্য সার্টিফিকেট কিছু আপলোড করবে তাদের 500 কেবির মধ্যে PDF ফরম্যাটে কিন্তু এগুলো আপলোড করতে হবে। ব্যাস, এই আর বিশেষ কিছু নেই। এখানে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে বা এমনিও আরআরবির ওয়েবসাইটে গেলে প্রত্যেকটা যে আরআরবি রয়েছে আমাদের আলাদা আলাদা করে তাদের নিজস্ব ওয়েবসাইট পেয়ে যাবে, এবং তুমি যে আরআরবিতে অ্যাপ্লাই করতে চাইছো সেখানে তাদের ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু তোমার যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা সাবমিট করবে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট লাস্ট যেটা বলে দিই যে সেটা হচ্ছে যে এই বোল্ড করে যেগুলো দেওয়া আছে যে এই যে সমস্ত ইম্পর্টেন্ট মানে সিলেকশন প্রসেস রিলেটেড যা কিছু কমিউনিকেশান যা কিছু হবে সেগুলো কিন্তু কনসার্নড আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা আরআরবির আলাদা আলাদা হবে, ঠিক আছে। তুমি যে আরআরবিতে অ্যাপ্লাই করেছো তুমি সেই আরআরবির ওয়েবসাইটে ঢুকেই তোমার সিলেকশন প্রসেসের বাকি যা কিছু ডিটেলস বা ইনফরমেশান সেগুলো পেয়ে যাবে। আর বলেছে ক্যান্ডিডেট মাস্ট কিপ দেয়ার পার্সোনাল মোবাইল নাম্বার অ্যান্ড পার্সোনাল ইমেল আইডি অ্যাক্টিভ থ্রু আউট দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তুমি যে মোবাইল ইমেল আইডি দিচ্ছ সেইটায় নোটিফিকেশান এলে তুমি যেন সেটা রিসিভ করতে পারো সেই রকম নাম্বার বা ইমেল আইডি দেবে। আর আরআরবি উইল নট এন্টারটেন এনি রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যাট এনি স্টেজ। আমি প্রথমেই বলেছিলাম মোবাইল নাম্বার আর ইমেল আইডি এই দুটোকে কিন্তু তুমি এই রিক্রুটমেন্ট প্রসেসের মাঝের কোনো স্টেজে চাইলে কিন্তু মডিফাই করতে বা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো এই মোটামুটি ছিল, আর কিছু খুব একটা ইম্পর্টেন্ট এখানে কথা নেই। তাও তোমরা যদি চাও একবার চোখ বুলিয়ে নিতে পারো, অ্যাটলিস্ট যেগুলো যেগুলো এখানে বোল্ড করে দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তো এরপর যেটা বলার কথা যে পরীক্ষা তো সবাই দেবে কিন্তু ক্র্যাক করতে হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে মেন কথা। আর এবারে প্রচুর ভ্যাকেন্সি আছে মানে তুমি ধরে রাখো যে প্রচুর লোক পরীক্ষায় বসবে, ঠিক আছে। তো সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে গেলে অর্থাৎ চাকরি নিয়ে যদি আসতে হয়, রেলে যদি জয়েন করতে হয়, তাহলে
এডুমন্ত্রা কিন্তু তোমাদের পাশে রয়েছে হেল্প করার জন্য। তো এডুমন্ত্রাতে এই আরআরবি স্পেশাল, এনটিপিসি এবং এই টেকনিক্যাল যে জুনিয়র ইঞ্জিনিয়ার দুটোরই কিন্তু ব্যাচ শুরু হচ্ছে আলাদা আলাদা করে, যেখানে কিন্তু আমরা ম্যাথামেটিক্স, জিআই রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স যা যা আমাদের সিলেবাসে রয়েছে একটু আগে বলছিলাম, সেগুলো কিন্তু ডিটেলসে তোমাদের পড়ানো হবে। তো কনসেপ্ট যেখানে যেখানে দরকার অবশ্যই এখানকার যে টিচাররা আছেন সাবজেক্টিভ, তারা তোমাদেরকে সেই কনসেপ্ট বুঝিয়ে দেবেন এবং লাইভ ক্লাসেস হবে। সেই লাইভ ক্লাসেসগুলো রেকর্ডও করা হয়। ইন ফিউচারে তোমরা চাইলে কিন্তু সেই ক্লাসগুলো আবার দেখতে পারবে, আবার অ্যাটেন্ড করতে পারবে। এবং তার সাথে সাথে আরআরবি স্পেশাল যে স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে, রেলের এত বছরের প্রিভিয়াস পরীক্ষার যেরকম ধরনের কোশ্চেন হয়ে থাকে সেই প্রিভিয়াস ইয়ারকে স্টাডি করা, তার সাথে সাথে ক্লাস নোটস তোমাদেরকে দেওয়া হবে এবং প্রচুর প্রচুর মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, যেখান থেকেও কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন এক্সামে গিয়ে কমন পাবে। তাহলে আর দেরি করো না, মাত্র 999 টাকায় তোমরা এই কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ, রেলের কমপ্লিট কোর্সটা। কিন্তু তোমরা যদি 15th আগস্টের অবধি একটা উইন্ডো দেওয়া হয়েছে আমাদের ফ্রিডম অফার বলে, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, তো তোমরা যদি 18th আগস্টের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও তাহলে কিন্তু তোমরা আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ 300 টাকা, মাত্র 699 টাকাতে এই কোর্সটা তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আরও যদি কিছু জানতে হয় এর সম্বন্ধে অবশ্যই তোমরা কোনো দ্বিধা না করে এই নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, ডিটেলসে তোমাদেরকে হেল্প করা হবে এবং এডুমন্ত্রা সবসময় তোমাদের এই সাকসেস জার্নিতে তোমাদের পাশে রয়েছে।